এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভেতরে চলো বৌদিদি। একটু দাঁড়াও রাজন্যা। চলো ভিতরে চলো। দাঁড়াও রুদ্র, এখানে রামধন বাবু উপস্থিত আছেন। তিনি তোমার শ্বশুর মশাই হন, পিতৃতুল্য। ওনার কাছ থেকে আজ্ঞা নিয়ে প্রণাম করে তবে তোমার স্ত্রীকে নিয়ে তুমি ঘরে যেতে পারো। আপনি আমার গুরুজন, আপনাকে প্রণাম করতে আমার কোনো আপত্তি নেই। শুনুন রামধন বাবু, আপনার কন্যাকে আমার পুত্রবধূ হিসেবে আমি নির্বাচন করেছিলাম। সুতরাং আপনার মেয়েকেই আমি পুত্রবধূ মানি। কাজেই যাই হয়ে যাক না কেন, আপনার মেয়ে এ বাড়িতে সসম্মানে নিজের অধিকার নিয়েই থাকবে। আমি তার কোনো অসুবিধে হতে দেব না। বেশ, আমি তাহলে আপনার ভরসাতেই আমার মেয়েকে রেখে যাচ্ছি। বাবা, আমি ভেতরে যাই। দাঁড়াও, আগে বাকি আলোচনাটা সেরে নি। বলছিলাম, বউ ভাতে যা যা রীতি, ভাত কাপড় ইত্যাদি এই বাড়িতে সবই যথাযথভাবে পালন করা হবে। শুধু গ্রামের লোকজনদের যে ভোজ দেব বলেছিলাম সেটা লজ্জায় বাতিল করছি। হ্যাঁ, তবে কাঙালি ভোজন থাকবে, আর আপনাদের মতন সম্মানীয় অতিথিদের জন্য রইল বিশেষ আমন্ত্রণ। আপনারা অবশ্যই বউ ভাতে আসবেন। ক্ষমা করবেন বিআই মশাই, বাড়িতে এখন দুঃখের অভাব, তাই বউ ভাতে আসা হবে না। আমি বরং একেবারে অষ্টমঙ্গলাতেই আসবো মেয়েকে আর জামাইকে নিয়ে যেতে। এসো এসো, এটা হচ্ছে আমার দাদার ঘর, আজ থেকে এটা তোমারও ঘর, বুঝলে? আমার না খুব আনন্দ হচ্ছে, জানো তো। তুমি সই থেকে সোজা আমার বৌদিদি হয়ে গেলে। আমি কিন্তু তোমাকে বৌদিদি বলে ডাকবো, ঠিক আছে? সত্যি কথা বলতে, জানো তো, দাদা যখন স্বর্ণকে বিয়ে করতে যাচ্ছিল, আমার না খুব রাগ হচ্ছিল, খুব দুঃখ হচ্ছিল দাদার ওপরে। আমি তো জানি আমার দাদার জন্য একদম উপযুক্ত বউ হলে তুমি। কথাই বলে না, শেষ ভালো যার সব ভালো তার। দেখো, শেষ পর্যন্ত সেটাই হলো, তুমি আমার দাদার বউ হয়ে এলে। আরো খুশি হতাম যদি ওই স্বর্ণটা না আসতো। কি কথা হচ্ছে আমাকে নিয়ে? আর রাজন্যা, তুমি ওকে এখানে কেন নিয়ে এসেছো? রাজন্যা, এটা আমার ঘর, তুমি ওকে ঘরে নিয়ে এসেছো কেন? আর এই দেখো, আমি সম্পূর্ণরূপে ভুলে গেছিলাম, পালকিতে না আমার সমস্ত জিনিসপত্র গয়নাগাটি সব আছে। তুমি একটু ওগুলো নিয়ে আসার ব্যবস্থা করবে? আসলে এই বাড়ির ঝি চাকর দাসীবাদী কারা আছে আমি তো সবাইকে ভালো করে চিনি না, এখনো চুনিয়ে উঠতে পারিনি। তুমি একটু যাও না। বৌদিদি, তুমি বসো, আর তুমি তো কাপড়ও বদলাবে, আমি তোমার জন্য একটা নতুন কাপড় নিয়ে আসছি, কেমন? আরে বসছো কেন? এই খাট আমার অনুমতি ছাড়া ছোবে না। ননদিনীকে হাত করে কোনো লাভ হবে না। শ্বশুর মশাই আমার হাতের মুঠোয়, বুঝেছ?
আমার কাউকে হাত করার প্রবৃত্তি নেই। তুমি ভুল বুঝছো আমাকে। ননদিনী আর আমি একই গ্রামের মেয়ে তো, তাই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে, এর থেকে বেশি আর কিছু নয়। এই গ্রামের মেয়ে হওয়ার সুযোগ নিয়ে আমার স্বামীর মাথা ঘোরানোর চেষ্টা করেছিলে, তাই না? আচ্ছা, তোমার মা তো শুনেছি এই বাড়ির কাজের লোক, তার মানে তো তুমি এই বাড়ির কাজের লোকের মেয়ে। তা বামুন হয়ে হঠাৎ চাঁদ ধরতে যাওয়ার শখ হলো কেন? যাই হোক, চা হওয়ার হয়ে গেছে। দেখো বাবা, তুমি কিন্তু এবারের বউ হওয়ার স্বপ্ন দেখো না আবার, তাহলে কিন্তু আমি আবার ভীষণ রেগে যাব। মানুষ তো স্বপ্ন নিয়েই বাঁচে স্বর্ণলতা। স্বপ্ন শেষ হয়ে গেলে মানুষটাও মনে মনে মরে যায়। ও বাবা, তুমি দেখছি আবার মুখে মুখে তর্কও করো। শোনো, আমি ধনীর মেয়ে, আমার বাবার অনেক অর্থ, অনেক সম্পদ। তোমার বাবার মতো আমার বাবা কোনো ভাগ চাষি নয়। আমি জানি আমার বাবা কি করেন, কিন্তু তুমি তো দেখছি এখানে আসার পর আমার ব্যাপারে বেশ ভালোই খোঁজ খবর নিয়েছো। কিন্তু তুমি বোধহয় এটা জানো না যে আমি স্বেচ্ছায় এই বাড়িতে পা রাখিনি। আমাকে আমার স্বামী হাত ধরে নিয়ে এসেছে, আর তুমি এসেছো নিজের বড়লোক বাবার হাত ধরে। এই বাড়ির কেউ তোমার হাত ধরে কিন্তু এই বাড়ির চৌঘাট পার করায়নি। তাহলে বলো তো, তোমার থেকে আমার অধিকার কোন দিক থেকে কম? তুমি কি আমার অধিকারে ভাগ বসাতে চাও না? তোমার সাহস কম নয় একটা কাজের মেয়ে হয়ে। আমি কাজের লোকের মেয়ে হলেও আমার পরিচয় হলো এই বাড়ির বউ। ছোট ঠাকুর আমার স্বামী, উনি সবার সামনে আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছেন, আমার হাত ধরে নিজে এই বাড়িতে আমাকে নিয়ে এসেছেন, বুঝলে? আর একটাও কথা নয়। হ্যাঁ, এই কাজের লোকের মুখে মুখে তর্ক করা না আমি একদম সহ্য করতে পারি না। তুমি আমাকে কাজের লোকের মেয়ে, ভাগ চাষির মেয়ে বলে অপমান করতে চাইছো, কিন্তু আমি কিন্তু অপমানিত হচ্ছি না, কারণ দুজনেই সৎ পথে খেটে উপার্জন করে। আরেকটা কথা, এতে কিন্তু আমার অধিকার এক বিন্দুও কমে যায় না। তাই স্বামীর ঘরে তোমার যতটা অধিকার, আমারও কিন্তু ঠিক ততটাই অধিকার। দূর হও তুমি, দূর হও তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে। তুমি এখনো দাঁড়িয়ে আছো? তুমি দূর হও, আমি তোমাকে একদম সহ্য করতে পারছি না। মঙ্গলা, এ আবার কি ধরনের অসভ্যতা? তুমি মঙ্গলাকে ভয় ঠেললে কেন? যদি পড়ে যেত তাহলে আঘাত লাগতো। আমি ঠিক আছি। আমি তো ধনীর দুলালি নই, তাই আমার ননির শরীরও না। আপনি রাগ করবেন না। আপনি হঠাৎ এবার এভাবে এলেন কেন? আজ না কাল রাত্রে, আজ তো মুখ দেখতে নেই। হ্যাঁ, আমি ধনীর দুলালি, এই সমস্ত নিয়ম রীতি জানি। আমি আভাতে ঘরের মেয়ে হলে জানতাম না। তুমি ঠিকই বলেছ স্বর্ণলতা, আজকে কাল রাত্রি স্ত্রীর মুখ দেখতে নেই। এই নাও, ধরো আর দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা। আজ রাতটুকু আমি
কাজের লোকদের জায়গাতেই থাকবো। দয়া করে আমাকে একটু দেখিয়ে দিন না। ও মা, তুমি কাজের লোকের বরাদ্দ ঘরে থাকতে যাবে কেন? আমার নিজের একটা ঘর আছে। আমি ছোটবেলায় ও ঘরে খেলা করতাম, তুমি ওখানে থাকবে। আর একটা রাতেরই তো ব্যাপার, তারপর থেকে তো তুমি এই ঘরেই থাকবে। চলো। তুমি একটা আস্ত অপদার্থ যমন্তক। তোমার উপর আমার অনেক ভরসা ছিল। সত্যি তোমার মধ্যে কোনো শক্তি নেই। আমার ছেলেটাকে পর্যন্ত তুমি বশ করতে পারলে না ঠিক মতন। বেশ তো বস ছিল, বলা ছিল না? ওই বিয়ের সময় তো তালটা কেটে গেল। অত শাক, উলু, হোমাগ্নি, চারিদিকে কেমন একটা শুভ বাতাবরণ তৈরি হয়ে গেল, আর আমার ওই বশীকরণের রাসটা তো আলগা হয়ে গেল। তবে আমার কিন্তু এখনো একটা খটকা আছে। কি খটকা? আমি ঠিক যে পদ্ধতিতে মায়ের হাত দিয়ে ওই শিকড়টা খাওয়াতে বলেছিলাম, সেটা হয়েছিল তো? সেটা তো আমরা কেউ জানি না। অর্থাৎ প্রথমেই ওই বশীকরণটা দুর্বল হয়ে গিয়েছিল। আর কত নিজের অপদার্থতা থাকবে? অজুহাত দেবে যমন্তক। সেদিনের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু আজও তো কিছু করতে পারলে না। ছেলে তো বউকে নিয়ে গৃহত্যাগ করছিল। বিশ্বাস করো, বিশ্বাস করো, প্রথম দিকে আমার জাদু কিন্তু বেশ ভালো কাজ করছিল। ওই জন্য তোমার ছেলে তো কেমন চুপ করে ছিল। হ্যাঁ, তারপর যেই সে মেয়ে এসে হাতটা ধরলো, আমার জাদু কেটে গেল। বশীকরণ মন্ত্র ধাক্কাকে ফিরে এলো। আমি বলছি তোমার বিরূপাক্ষ, এ মেয়ে কিন্তু সত্যি শুভ। এর জন্য কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে। আমার কোনো কমেন্ট না, পারো তো শুধু ভয় দেখাতে। আমি তো চাইছি মেয়েটাকে সরাতে, কিন্তু তার জন্য প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে তো আমারই ছেলে। রুদ্র যদি আজকে বসে থাকতো, তাহলে ওই মেয়েকে সরাতে আমার এক মুহূর্ত সময় লাগতো না। তুমি শুধু বলো যমন্তক, রুদ্রকে আবার কিভাবে বসে রাখা যায়। আচ্ছা, মা ঠাকুরন যে শিকড়টা এনেছিলেন, সেটা একটু আছে তো? হ্যাঁ, তা আছে। ব্যাস, ওটা খালি হবে। আবার মা খাওয়াবে? আবার? সত্যি যদি গতবারে কোনো গন্ডগোল করে থাকে? না না, এবার আর মা না, এবার তো ঘরে বউ এসে গেছে। ব্যাস, এবারে তাহলে বউ ওই রামধন রায়ের মেয়ে, সে তো তোমার ছেলের অগ্নিসাক্ষী করা বউ। সে যদি ওই শিকড়টা ঠিকঠাক করে বেটে খাইয়ে দিতে পারে, ব্যাস আবার কাজ শুরু। ঠিক বলেছ, তাহলে সেই চেষ্টাই করতে হবে। হ্যাঁ গো, কি ভাবছো এত? গিন্নি, বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? হ্যাঁ, সে তো বটে। মেয়েটা বড্ড বড্ড কম সময় থাকলো আমাদের কাছে, তাই না? কেন যে এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিলাম? তাও কিভাবে বিয়ে হলো বলো? কেমন আছে কে জানে আমার মেয়েটা। এই মঙ্গলা ডাকলো বলে মনে হলো না? হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেরকমটাই শুনলাম।
কোথা থেকে ডাক? না গো গিন্নি, ওসব কিছু না, এগুলো আমাদেরই মনের ভুল। আসলে সারাটা দিন ধরে তো আমাদের মেয়ের কথাই ভাবছি, সেই জন্যই এমনটা মনে হচ্ছে। তাই বলে দুজনে মিলে একসঙ্গে ভুল শুনলাম? ওগো, আমার বুকটা কিরকম কাঁপছে। আমার মন বলছে ওর কোনো খারাপ কিছু হলো না তো? আরে না না, কিচ্ছু হবে না, আমাদের মেয়ে ঠিকই আছে। আচ্ছা, তুমি এরকম সন্ধ্যাবেলা চোখে জল ফেলছো কেন বলো তো? দেখো গিন্নি, বাবা ঠাকুর যদি কারোর উপর রাগ করে থাকেন, সে তো তার ছেলের উপর রাগ করেছেন। আমাদের মঙ্গলা মায়ের উপর তো উনি রাগ করেননি, কারণ আমার মঙ্গলা মা কোনো দোষ করেনি। আমার মঙ্গলা মা কোনো দোষ করতে পারে না। আমার মেয়ে কত ভালো মেয়ে বলো তো। বাবা, তোমরা তো দেখছি দুজনেই কাঁদছো। মেয়ের কথা ভেবে একদম কেঁদে ভাসাচ্ছ। মেয়ে তো শ্বশুর বাড়ি গেছে, জলে পড়েনি। এত কান্নাকাটির কি আছে? মেয়েটা আমার জলে পড়ে আছে না ডাঙায় আছে সেটাই তো জানি না, সেই জন্যই তো এত ভয়। ভয়ের কিছু নেই গো, কেন চিন্তা করছো? সে ভালো আছে। আরে তুই এসব কি করে জানলি? আর তুই কে? ওমা, তাও জানো না? আমি জয়া, তোমার মেয়ের সই গো। আরে তুই কোন বাড়ির মেয়ে? কখন এখানে এলি? তোকে তো আগে কখনো এখানে দেখিনি। আরে জয়া, তুই কি মঙ্গলার বিয়ের সময় ছিলিস? উফ, তোমার বড্ড প্রশ্ন করো। আমি এখানে থাকি না, আমি ওই চণ্ডী মন্দিরের পারে থাকি। আমি তো সারাক্ষণ শোয়ের পাশেই ছিলাম, তোমরা দেখোনি? আচ্ছা বস, এসেছিস যখন একটু মিষ্টি খেয়ে যা। না গো না, আমি এখন কিচ্ছু খাবো না। একটু আগে মন্দিরে অনেকটা মিষ্টি খেয়েছি। তোমার মেয়ের খবর চাও তো? আমি যেমনি এসে বলবো, কেমন? এখন যাই। ওরে ওরে, এইভাবে যাস না, ওরা রাগ করতে পারে। দেখেছো মেয়েটার কাণ্ড? দেখেছো কখন যে হুট করে এলো, টেরই পেলাম না, আবার হুট করে চলেও গেল। সত্যি বলছি, বিশ্বাস করো, আমার এত আনন্দ হচ্ছে আর কি বলবো। এতদিন তুমি আমার সই ছিলে, আর আজকে থেকে তুমি আমার বৌদিদি, মিষ্টি বৌদিদি। আর হ্যাঁ, আমার দাদাকে কিন্তু সামলে রাখবে। বাবা, তোমার দাদাকে সামলানো কি মুখের কথা? রেগে গেলে তো তার হুঁশই থাকে না। মনে আছে রাজন না ওই ঘটক ঠাকুরের কি অবস্থা করেছিলেন? আচ্ছা বলো তো, ওনার কি দোষ ছিল? ছেলে মেয়ের সম্বন্ধ করাই তো ওনার কাজ। আরে বাবা, তারপর তো তুমিই ওর মাথায় জল ঢেলে শান্ত করেছিলে। তো ছোট থেকেই ওরকম ডাকবি, তুমি তো দেখোনি, তাই বুঝতে পারবে না। এই যা দেখেছো, মা একটা কাজ বলেছিল, আমি তো করতেই ভুলে গেছি। তোমার সাথে গল্প করতে বসলে না আমার কোনো হুঁশই থাকে না। থাক, পরে করব। তোমার সাথে আর কতদিনই বা গল্প করার সুযোগ পাবো বলো তো? কেন? দাদার তো বিয়ে হয়ে গেছে, এবার মা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। জানো তো বৌদিদি, আমার না এখন বিয়ে করার কোনো ইচ্ছাই নেই। সে তুমি এখন মুখে বলছো, বিয়ের ফুল ফুটলে না তুমি নিজেই শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ছটফট করবে। বিয়ের পর তো বরকে চোখে হারাবে। তুমি বুঝি এখন আরেকজনকে চোখে হারাচ্ছ? অবশ্য তোমার মতো আর একজনও তোমাকে চোখে হারাচ্ছে, তাই আড়াল থেকে উকি মারছে। আজকে গোটা দিন কাল রাত্রি দাদা, বউয়ের মুখ দেখতে নেই।
পিসি দেখলে কিন্তু রক্ষে থাকবে না, এখান থেকে সরে যাওয়াই ভালো। কি হচ্ছেটা কি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আরে একদিন তোর তর্স হয়েছে না,